27 জুলাই শনিবার প্রায় সন্ধ্যা 6:30টার সময় দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরের রাউস আইএএস স্টাডি সার্কেল নামক একটি কোচিং সেন্টারের বেসমেন্টে অবস্থিত লাইব্রেরিতে আচমকা জল ঢুকতে শুরু করে। এই সময় লাইব্রেরিতে 25 থেকে 30 জন পড়ুয়া উপস্থিত ছিল। তারা প্রত্যেকে সেই লাইব্রেরি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু জল এত দ্রুত গতিতে ঢুকে পড়ে যে 3 জন ওই বেসমেন্ট লাইব্রেরির মধ্যেই আটকে যায় এবং তাদের বেদনাদায়ক মৃত্যু হয়। প্রায় 1.5 ঘন্টা পরে এনডিআরএফ এর টিম সেখানে পৌঁছায় এবং রেস্কিউ অপারেশন শুরু করে। জল এতটাই বেশি ছিল এবং নোংরা ছিল যে পুরো জল বের করতে 28 তারিখ সকাল অবধি সময় লাগে। এই ঘটনার পরে দূর দূরান্ত থেকে পড়তে আসা পড়ুয়ারা দিল্লির রাস্তায় প্রোটেস্ট শুরু করে। এখন প্রশ্ন উঠছে, কার গাফিলতির জন্য এই মর্মান্তিক ঘটনা ঘটল? জল ঢোকার পর কেন বেরিয়ে আসতে পারল না ছাত্রছাত্রীরা? তাহলে কি দূর দূর থেকে আইএএস আইপিএস হওয়ার স্বপ্ন নিয়ে পড়তে আসা ছাত্রছাত্রীরা অসুরক্ষিত? চলুন এই সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুগণ, দিল্লিতে 8 থেকে 10 কিলোমিটারে একটি এলাকাকে কোচিং হাব বলা হয়, যেখানে প্রমুখভাবে 4টি এলাকা পড়ে: মুখার্জিনগর, রাজেন্দ্রনগর, করলবাগ এবং পাটেলনগর। আর এখানেই প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী বুকে আইএএস আইপিএস হবার স্বপ্ন নিয়ে ইন্ডিয়ার সব থেকে টাফেস্ট এক্সামের মধ্যে একটি ইউপিএসসি ক্র্যাক করার জন্য কোচিং নিতে আসে। আর এদের মধ্যে 3 জন ছিলেন 25 বছর বয়সী উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা শ্রেয়া যাদব, যিনি এই বছর 2024 সালে এপ্রিল মাসে ইউপিএসসি এক্সাম পাস করার লক্ষ্য নিয়ে রাউস আইএএস কোচিং সেন্টারে পড়তে আসেন। আর ছিলেন 25 বছর বয়সী তানিয়া সোনি, তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের বাসিন্দা। তিনি 1.5 মাস আগে রাউস আইএএস কোচিং সেন্টারে ভর্তি হন। এবং 28 বছর বয়সী কেরালার এর্নাকুলামের বাসিন্দা নবীন ডালভিন, যিনি 2023-এর ডিসেম্বর মাস থেকে দিল্লিতে ছিলেন এবং জেএনইউতে পিএইচডিও করছিলেন ইউপিএসসি প্রিপারেশনের সঙ্গে। শ্রেয়ার বাবা, যিনি আম্বেদকর নগরের একটি ডেয়ারি শপ চালান, তিনি জানান কোচিং সেন্টার এই ঘটনার ব্যাপারে তাকে জানায়নি। তার পরিবারের লোক দাবি করে তারা মিডিয়ার মাধ্যমে এই খবর জানতে পারে। এই ঘটনার পর সোমবার ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন একটি মিডিয়া চ্যানেলকে জানান, আমরা প্রথমে 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিলাম এবং এখন আমরা আরো 5 জনকে গ্রেপ্তার করেছি এই কেসে, যাদের মধ্যে 4 জন বেসমেন্টের মালিক এবং একজন তিনি যাকে রাস্তায় দ্রুত গতিতে গাড়ি নিয়ে যেতে দেখা গেছিল, যার কারণে বিল্ডিং এর গেট ড্যামেজ হতে দেখা গেছিল। তো এইভাবে আরো 5 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। টোটাল 7 জন গ্রেপ্তার হয়েছে। আর এখন প্রফেশনালি ইনভেস্টিগেশন চলছে এবং আরো যাদের এই ঘটনার সঙ্গে জড়িত পাওয়া যাবে তাদের সবার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। তো কি হয়েছিল এক্স্যাক্টলি সেই দিন সন্ধ্যায়? দুদিন থেকে হওয়া ভারী বৃষ্টির কারণে রাজেন্দ্রনগরে রাউস আইএএস কোচিং সেন্টারের বাইরে রাস্তায় প্রায় 3 ফুটের কাছাকাছি জল জমেছিল। প্রায় 20 থেকে 25 জন ছাত্রছাত্রী এই কোচিং এর বেসমেন্টের লাইব্রেরিতে পড়াশোনা করছিল। সেই দিন সন্ধ্যার সময় ইনস্টিটিউটের বাইরে দ্রুত গতিতে একটা এসইউভি গাড়ি পার হতে দেখা যায়। দ্রুত গতিতে গাড়ি পার হওয়ার ফলে রাস্তায় জমে থাকা জল কোচিং সেন্টারের লোহার দরজায় সজোরে ধাক্কা মারে এবং দরজা ভেঙে যায়। দরজা ভেঙে যেতেই কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে গাজিয়াবাদের একজন বাসিন্দা ঋষভ, যিনি ওই দিন সন্ধ্যায় ওই লাইব্রেরিতে 25 থেকে 30 জনের মধ্যে উপস্থিত ছিলেন, তিনি জানান, আমরা লাইব্রেরিতে ছিলাম যখন বিল্ডিং এ জল ঢুকতে শুরু করে। প্রায় 10 থেকে 12 জন ছাত্র যারা গেটের কাছে ছিল তারা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে সিঁড়িতে প্রবল পানির প্রবাহের কারণে আমাদের মধ্যে 15 জন আটকে পড়েছিলাম। কিন্তু তানিয়া, যে আমাদের ব্যাচমেট ছিল, সে বলে আমাদেরকে আতঙ্কিত হওয়ার দরকার নেই, আমরা বেঁচে যাব। সে একটি চেন গঠনের প্রস্তাবও দেয়। আমরা চেন তৈরি করার চেষ্টা করি, কিন্তু জলের প্রবাহের কারণে আমরা ধরে রাখতে পারিনি। জল কন্টিনিউ ঢুকতেই থাকে। তানিয়া আর শ্রেয়া দুজনে একটা টেবিলের ওপরে দাঁড়ায়। আমি একরকম সাহস করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। সিঁড়ির অর্ধেক পথ ওঠার পরে একজন কর্মচারী আমার দিকে হাত বাড়িয়ে আমাকে টেনে তুলে নিয়েছিল। তানিয়া এবং শ্রেয়া সিঁড়ির দিকে অগ্রসর হয়নি, কারণ তারা সম্ভবত ভিতরে প্রবাহিত জলের তীব্রতা দেখে ভয় পেয়েছিল। তিনি আরো বলেন যে নেভিনের ভিতরে থাকা সম্পর্কে তিনি অবগত ছিলেন না, কারণ সে হয়তো সেই সময় টয়লেটে ছিল। আমার বন্ধু নকুল শেষে বেরিয়ে এসেছিল। সে আমাদের জানায় মেয়ে দুটি এখনো ভিতরে আছে। এই ঘটনার পর উত্তাল হয়ে পড়ে দিল্লি। রবিবার বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট থেকে জানা যায়, রাউস আইএএস কোচিং সেন্টার ফায়ার ডিপার্টমেন্টের কাছ থেকে এনওসি নেবার জন্য মিথ্যাভাবে বেসমেন্টকে স্টোর রুম হিসাবে দেখায়।
কেন বেসমেন্টের স্টোর রুমকে লাইব্রেরি হিসাবে ব্যবহার করা হলো? কোচিং সেন্টারের নামে কি তাহলে ব্যবসা চলছে, যেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে ছাত্রছাত্রীরা লোন নিয়ে ধার করে পড়াশোনা করতে আসছে? তাদের এমার্জেন্সিতে বাঁচার জন্য সঠিক ইনফ্রাস্ট্রাকচারও নেই এই কোচিং সেন্টারগুলোর। আপনারা জানলে অবাক হবেন যে শুধু একটি কোচিং সেন্টারই নয়, এরকম বহু কোচিং সেন্টার অবৈধভাবে সঠিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করেই বেসমেন্টকে লাইব্রেরি হিসাবে ব্যবহার করে ছাত্রছাত্রীদের জীবনকে ঝুঁকি রেখে কোচিং নামক ব্যবসা চালাচ্ছে। এই এলাকাগুলোতে লাইব্রেরি বলতে কি বোঝায়? বড় একটা হল যার চারপাশে অনেক বই থাকবে এবং ছাত্রছাত্রীরা শান্তিতে পড়াশোনা করবে? না, এখানে লাইব্রেরির মানে হচ্ছে সেলফ স্টাডি সেন্টার। এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা হোস্টেল বা মেসগুলোতে থাকে, সেগুলোতে জায়গা অনেক কম থাকে, সেখানে তাদের বই রাখার জন্য যথেষ্ট স্পেস থাকে না, যার জন্য তারা এই সমস্ত লাইব্রেরিগুলোতে পড়াশোনা করে। শুধুমাত্র কোচিং সেন্টারই নয়, এখানে বিভিন্ন ঘরের মালিক তাদের বেসমেন্টের এই ধরনের লাইব্রেরি খুলে রেখেছে, যেগুলোতে 100 থেকে 150 জন পর্যন্ত ছাত্রছাত্রী একসঙ্গে পড়াশোনা করে। তাদের প্রতি মাসে 2000 থেকে 3000 টাকা ভাড়া নেওয়া হয়। কিন্তু সমস্যা হচ্ছে এলাকাগুলোতে 90% লাইব্রেরি বেসমেন্টেই চলছে, আর যেগুলো থেকে ঢুকবার বেরোবার জন্য একটাই রাস্তা আছে। ছাত্রছাত্রীরা দাবি করে এই ধরনের খারাপ ইনফ্রাস্ট্রাকচারের জন্যই মৃত্যু হয় ওই 3 জনের। রাউস আইএস স্টাডি সার্কেলের বেসমেন্টের লাইব্রেরিতে বেরোবার একটাই রাস্তা এবং সিঁড়ি, আর ওই লাইব্রেরিতে ঢোকার জন্য বায়োমেট্রিক দিতে হয়, আর বেরোবার সময়ও বায়োমেট্রিক দিতে হয়। কিন্তু হঠাৎ করে জল ঢুকে পড়ায় তখন বায়োমেট্রিক কাজ করছিল না বলে দাবি পড়ুয়াদের। যে কাঁচের দরজাটি ছিল সেটি জলের চাপে ভেঙে যায় এবং জল দ্রুত গতিতে ঢুকতে থাকে। সেই সময় তারা টেবিলের ওপর উঠে পড়ে, কিন্তু 2-3 মিনিটের মধ্যে জল 12 ফুট উঁচু হয়ে পুরোপুরি ভরে যায়। উপর থেকে দড়ি ফেলা হয়, কিন্তু জল নোংরা হওয়ায় কিছু দেখা যাচ্ছিল না, আর এই কারণে হয়তো সবাই বেরিয়ে আসতে পারেনি। আর যদি বিকল্প রাস্তা থাকতো তাহলে হয়তো তারা বেঁচে যেত, এমনটাই দাবি পড়ুয়াদের। রাউস কোচিং সেন্টার মৃতদের পরিবারদের 50 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার ঘোষণা করে। কিন্তু কম্পেনসেশন দিলে কি হবে? আদৌ কি বন্ধ হবে ছাত্রছাত্রীদের জীবন ঝুঁকি রেখে অবৈধ নির্মাণে চলা এই কোচিং সেন্টারগুলো? এটাই এখন দেখার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর নিচে কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ।